একটু কালোতে পড়াই, তারপর হোয়াইট করে দেবো, বাবা সমস্যা নেই। আচ্ছা, এবার সবার আগে বুঝতে হবে যে সিলিন্ডার মানে কি। সবার আগে বুঝতে হবে যে সিলিন্ডার মানে কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোদের যারা, দুটোই থাক না দাদা। আচ্ছা, তোদের যারা বন্ধু বান্ধবরা আছে, ঠিক আছে, ওকে, মানে যারা আমার কাছে পড়ে না হয়তো, হ্যাঁ, অন্য কোনো স্যারের কাছে পড়ে, হ্যাঁ, তাদের পরিস্থিতি কিরকম, কারণ আমি ভাবছি একটা গ্রুপ খুলবো, যেই গ্রুপে তারা ফ্রি এক্সাম দিতে পারবে। সাউন্ড কোয়ালিটি ভালো ভালো না, সাউন্ড কোয়ালিটি খারাপ, সাউন্ডের কোয়ালিটি খারাপ আছে কি, এটা একটা একবার প্রচন্ড খারাপ। বুঝলি খারাপ। এই ওখান থেকে দেখতো, ব্যাটারি আছে এখানে, ওখানে ব্যাটারি আছে, মধ্যে ব্যাটারি। রুক যাও, রুকো যারা। এবার আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি এবার ভাবছিলাম যে একটা আমি গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে খালি তোদের বন্ধু বান্ধবরা যারা হয়তো আমার কাছে পড়ে না, তাদের পরীক্ষার ব্যবস্থা করবো। ঠিক আছে, ওকে। এবার এটা ভাবছিলাম, তো একটু গ্রুপটা খুলবো, সেই গ্রুপটা তোর একটু স্ট্যাটাসে দিয়ে দিস, ঠিক আছে, যেখানে খালি আমরা পরীক্ষা নেব, সেই পরীক্ষার খাতাও, মানে যদি কেউ অফলাইনে এসে পরীক্ষা দিতে চায়, যদি কেউ চায় যে সে অফলাইনে এসে পরীক্ষা দেবে, তার খাতাও কিন্তু দেখে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট কেউ যদি খালি পরীক্ষা দিতে চায়, শুধুমাত্র পরীক্ষা দিতে চায়, সে পরীক্ষা দিতে পারে, সেই পরীক্ষার কোশ্চেনের সলিউশনও তাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তো এরকম যদি কেউ জয়েন করতে চায়, একটু গ্রুপটা, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবি। ঠিক আছে, ওকে। এইটুকুনি আমি ভেবেছি, কেননা মানে শোনা যাচ্ছে যে আমার, বা হয়তো সেলিম স্যারের কাছে যারা পড়ে, এরা বাদে যারা অন্যান্য জায়গাতে পড়ে, অনেকেই নিজের এই ভাবনাটা ব্যক্ত করেছে, আমার ইউটিউবে কমেন্ট ফমেন্ট করে যে স্যার এটা দিন, স্যার ওটা দিন, আমার সেটা দিন। আমি বলছি তাহলে ভর্তি হয়ে যাও। তো ওরা এখন আর ভর্তি হতে পারছে না, এখন পরীক্ষার আগে চলে এসছে বলে। তো সেই সূত্রে ভাবছি যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিই, এখানে স্টুডেন্টদের একটু হেল্প হয়, সোজা কথা বলতে গেলে। যাই হোক, আজকে আমরা সিলিন্ডার শুনবো, সিলিন্ডার। ঠিক আছে, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবি। কোন কিভাবে তৈরি হয় তোরা প্রত্যেকে জানিস, এবং তোরা প্রত্যেকে বুঝে গেছিস যে এটা কোন কিভাবে তৈরি হচ্ছে। আগে তোরা আমাকে ছোট্ট করে বল যে কোন তৈরি করার জন্য কি লাগে। কোন তৈরি করার জন্য একটা ফিক্সড লাইন লাগে, যাকে আমরা কোণের কি বলি, একটা ফিক্সড লাইন লাগে, যাকে আমরা কোণের কি বলি জলদি বলো, যাকে আমরা কোণের অ্যাক্সিস বলি। এবং একটা ভেরিয়েবল লাইন লাগে, যেই ভেরিয়েবল লাইনটার ফার্স্ট কন্ডিশনটা কি, ভেরিয়েবল লাইনটার প্রথম এবং একমাত্র কন্ডিশনটা হচ্ছে যে সেই ভেরিয়েবল লাইনটা ফিক্সড লাইনটাকে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করবে, তাই না? কি রে, ভেরিয়েবল লাইনটার কন্ডিশনটা কি, যে সেই ভেরিয়েবল লাইনটাকে ফিক্সড লাইনটাকে কাট করতেই হবে। হ্যাঁ কি না জলদি রেসপন্স করো বস, তাই তো? এবার যদি ভেরিয়েবল লাইনটা ফিক্সড লাইনটাকে কাট করে, তাহলে অবশ্যই একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এই অ্যাঙ্গেলটাকে নাম দেওয়া হয়েছিল সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে। এই অ্যাঙ্গেলটাকে নাম দেওয়া হয়েছিল সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এবং এই অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট একবারের জন্য ওকে বলবেন, এই অ্যাঙ্গেলটা বাড়তে বা কমতে পারে। যদি অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট হয়, তাহলে এই যে ভ্যারিয়েবল লাইনটা আছে, ওটা একটা পেজের উপরে কি তৈরি করবে, সার্কেল তৈরি করবে। যদি এই লাইনটা, যদি এই অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকে, আর আমি যদি ভ্যারিয়েবল লাইনটাকে ঘোরাতে বলি ফিক্স লাইনের চারিদিকে, তাহলে এটা যদি পেনের মুখ হয় ভাই, তাহলে নিচে একটা সার্কেল তৈরি হবে। তখন এই কোণটাকে নাম দেবো হচ্ছে রাইট সার্কুলার কোণ। এবং যদি অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট না থাকে, তাহলে নিচে সার্কেল তৈরি হবে না, ডিফারেন্ট একটা কার্ভ তৈরি হবে। তখন এটা কি, জেনারেল কোণ। তো কোণ তৈরি করার জন্য কন্ডিশনটা কি, কোণ তৈরি করার জন্য দুখানা স্ট্রেট লাইন লাগে, একটা স্ট্রেট লাইন হচ্ছে ফিক্সড, একটা স্ট্রেট লাইন হচ্ছে ভেরিয়েবল। এবং ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে ভেরিয়েবল স্ট্রেট লাইনটাকে ফিক্সড স্ট্রেট লাইনটাকে কাট করতেই। এবার আমি যদি এমন একটা জিওমেট্রিক্যাল সারফেস বানানোর চেষ্টা করি, আমি যদি এমন একটা জিওমেট্রিক্যাল সারফেস বানানোর চেষ্টা করি, যেই সারফেসে একটা ফিক্সড লাইন থাকবে, একটা ভেরিয়েবল লাইন থাকবে, কোণের মতনই। বাট কোণের যে কন্ডিশনটা দিয়েছিলাম, যে ভ্যারিয়েবল লাইনটাকে ফিক্সড লাইনটাকে কাট করতেই হবে, সেই কন্ডিশনটা আমি মুছে দিলাম। আমি বললাম এখন যে আমি জিওমেট্রিক্যাল সারফেস বানানোর চেষ্টা করছি, সেই জিওমেট্রিক্যাল ফিগারে একটা ফিক্সড লাইন থাকবে, একটা ভেরিয়েবল লাইন থাকবে, এবং কাকতালীয় ভাবে ভেরিয়েবল লাইনটা এবং ফিক্সড লাইনটা প্যারালাল হবে। তাহলে যদি ভেরিয়েবল লাইনটা ফিক্সড লাইনটা প্যারালাল হয়, এরা কোনোদিন পরস্পরকে কাট করতে পারবে? তাহলে এই যে পরস্পরকে কাট করবে, কোণের যে কন্ডিশনটা ছিল,
এই কন্ডিশনটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার কোণের কন্ডিশনটাকে বাদ দিয়ে আমি যদি বলি ভ্যারিয়েবল লাইনটাকে যে ঘোর, ঠিক আছে, ডিস্টেন্সটা যে কনস্ট্যান্ট থাকবে এরকম কোনো মানে নেই, ডিস্টেন্সটা বাড়তেও পারে কমতেও পারে, মানে এরকম, এটা তো, এটা হচ্ছে ভ্যারিয়েবল লাইন, ডিস্টেন্সটা বাড়তেও পারে কমতেও পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, দেখ এখানে দেখ ডিস্টেন্সটা কমে গেছে, এইভাবে দেখ, দেখ এখানে ডিস্টেন্স কমে গেছে, এখানে কমে গেছে, আবার বেড়ে গেল, আবার কমে গেল। আমি ওকে ঘুরতে বলছি, ডিস্টেন্সটা যে আমার আঙুলের থেকে যে ডিস্টেন্স সেম থাকবে আমি একবারের জন্য বলিনি, ডিস্টেন্সটা বাড়তেও পারে কমতেও পারে, তাই তো। যেমন এখানে অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট ছিল না, অ্যাঙ্গেলটা বাড়তে পারে কমতে পারে, কোনো সমস্যা নেই। তেমন এখানে এই যে দুখানা লাইন প্যারালাল, এই প্যারালাল মধ্যে ডিস্টেন্স কমতেও পারে আবার বাড়তেও পারে, কেউ মাথা দিবি যায়নি একদম। তো এখন আমার কন্ডিশনটা হচ্ছে, আগে কোণের জন্য কন্ডিশনটা কি ছিল, যে ফিক্সড লাইনটাকে ভ্যারিয়েবল লাইনটাকে কাট করতেই হবে। এখন এই যে আমি এখন জিওমেট্রিক্যাল ফিগারটা বানানোর চেষ্টা করছি, ওখানে কন্ডিশনটা কি, যেটা ফিক্সড লাইন থাকবে একটা ভ্যারিয়েবল লাইন থাকবে, এবং ভ্যারিয়েবল লাইন এবং ফিক্সড লাইনটা কি হবে, প্যারালাল হবে। তাহলে এই ভ্যারিয়েবল লাইনটা ফিক্সড লাইনের চারিদিকে ঘুরে যে জিওমেট্রিক্যাল ফিগার তৈরি করবে তাকে আমি কি বলবো, তাকে বলবো সিলিন্ডার। এবার এই ডিস্টেন্সটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে বলতো সিলিন্ডারের চেহারাটা কিরকম হবে, তোদের বাড়িতে যে সিলিন্ডারটা আছে পুরোপুরি ওরকম দেখতে হবে। তো এই সিলিন্ডারের নাম হয়ে যায় রাইট সার্কুলার সিলিন্ডার। বলে একটা পেনকে দড়ি বেঁধে ঘোরালে কি সিলিন্ডার তৈরি হবে না, সার্কেল তৈরি, একটা পেনকে দড়ি বেঁধে ঘোরালে সার্কেল তৈরি হয়। এটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম। তাহলে এখানে যে আমাদের কোণের মতন, যে কোণেরও যে দু ধরনের টাইপ ছিল, এটা হচ্ছে জেনারেল কোণ, এটা হচ্ছে রাইট সার্কুলার কোণ। মানে কোণের বেসটা যদি সার্কেল হয় তো সেটাকে রাইট সার্কুলার কোণ বলে, আর কোণের বেসটা যদি সার্কেল না হয় তাকে জেনারেল কোণ বলে বা সিম্পল কোণ বলে। সেমন এখানে, তাহলে কোণ আর সিলিন্ডারের মধ্যে বেসিক পার্থক্যটা বুঝতে পারলি, ঠিক আছে। ওকে, তাহলে ওটাও কোণটা এবং সিলিন্ডারের মধ্যে সিমিলারিটি কি, দুটোই একটা ভেরিয়েবল লাইন দিয়ে তৈরি হয়েছে। কোনটা একটা ভেরিয়েবল লাইন দিয়ে তৈরি হয়েছে, সিলিন্ডারের ভেরিয়েবল লাইন দিয়ে তৈরি হয়েছে। কোনেরও অ্যাক্সিস আছে, সিলিন্ডারের অ্যাক্সিস আছে, মানে কোণের করসপন্ডিং একটা ফিক্সড লাইন থাকবে, সিলিন্ডারের করসপন্ডিং একটা ফিক্সড লাইন থাকবে। জাস্ট ডিফারেন্সটা কি, কন্ডিশনাল ডিফারেন্স। যে ভেরিয়েবল লাইনটাকে ফিক্সড লাইনটাকে কাট করতে হতো কোণ তৈরি করার জন্য, বাট এখানে সিলিন্ডার তৈরি হওয়ার জন্য ভেরিয়েবল লাইনটাকে ফিক্সড লাইনটাকে কাট করা যাবে না। করা যাবে না মানে তারা প্যারালাল হচ্ছে, তাকে প্যারালাল হতেই হবে, তাকে প্যারালাল হতেই হবে, ঠিক আছে। ওকে, এবার দুখানা প্যারালাল লাইন, একটা ফিক্সড একটা ভেরিয়েবল লাইন যদি ঘোরে তাহলে যে জিওমেট্রিক্যাল ফিগারটা তৈরি করছে তাকে আমি কি বলছি বল, জলদি বল, সিলিন্ডার বলছি। সিম্পল ফান্ডা, ঠিক আছে। এটা পুরোপুরি বোঝা গেল আমি কি বলার চেষ্টা করলাম। তাহলে একটা সিলিন্ডার তোরা ড্র কর এই মুহূর্তে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে তোর অ্যাক্সিস, অফ করে দাও, এটাকে বলে অ্যাক্সিস, ঠিক আছে। ওকে, এই যে কার্ভটা উপর নিচে তৈরি হয়েছে এটাকে বলে গাইডিং কার্ভ। আচ্ছা বল, ওপরের গাইডিং কার্ভটা আর নিচের গাইডিং কার্ভটা কি ডিফারেন্ট হতে পারে? হ্যাঁ, ওপরের গাইডিং কার্ভ আর নিচের গাইডিংটা কি ডিফারেন্ট হতে পারে? না, না। একটা পেন আছে, এটা সাপোজ পেনটা, ঠিক আছে, এটা পেন আছে, আর সাপোজ এটা হচ্ছে ভেরিয়েবল লাইনটা, ঠিক আছে, এটা ভেরিয়েবল লাইনটা। এবার তুই ওপরে একটা পেজ রেখেছিস, নিচে একটা পেজ রেখেছিস, এবার তুই যদি ঘোরাস তাহলে একই ভাবে ঘুরছে না, মানে এই লাইনটার এই পেন থেকে ডিস্টেন্সটা বাড়বে কমবে, ঠিক আছে। ওকে, এবার যদি এই পেনটার দুদিকে মুখ থাকে, এই যে যদি এই পেনটা ফিক্স পেন, এটা ভেরিয়েবল পেন, এবার এই পেনটা তো দুদিকে মুখ আছে, এবার তুই যদি ওপরে একটা পেজ রাখিস নিচে একটা পেজ রাখিস আর যদি এরম এরম ভাবে করিস তাহলে দেখবি ওপরে আর নিচে সেম পিকচার তৈরি হয়েছে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে ওপরে গাইডিং কার্ভটা যা হবে নিচেও গাইডিং কার্ভটা সেম হবে, সেম, কোনো ডিফারেন্স থাকবে না, ঠিক আছে। ওকে, ওকে, এবার 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 আচ্ছা, কে ঘুরছে, এই ঘুরছে, এটাকে বলা হয় কি, জেনারেটর। প্রত্যেকে বল এইটুকুনি জায়গা বুঝতে পারলি কিনা। চলো চলো, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার এবার
যদি আমাদের ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেটা কি রাইট সার্কুলার সিলিন্ডার, ওটা ওকে রাখ। এটা হচ্ছে জাস্ট সিম্পল সিলিন্ডার। আর যদি গাইডিং কার্ভটা সার্কেল হয়ে যায়, ঠিক আছে ওকে, তাহলে এই সিলিন্ডারটাকে বলছি রাইট সার্কুলার সিলিন্ডার। দিস ইজ হোয়াট, রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে ওকে, খুব ভালো কথা। এবার এবার কি সিলিন্ডারের ডেফিনেশনটা লিখে নিবি? যদি আমি বারবার করে বলছি সিলিন্ডারের ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসবে না, তাহলে সিলিন্ডারের ডেফিনেশনটা বরং আমি নোটের জন্যই তুলে রাখি, নোটের মধ্যে দিয়ে দিই পুরোপুরি। করার কোনো সমস্যা আছে? ঠিক আছে, নোটের মধ্যে আমি পুরোপুরি ব্যাপারটা দিয়ে দেবো, সিলিন্ডারের ডেফিনেশন বলো যা খুশি তাই বলো, কোনো সমস্যা নেই আমার। ঠিক আছে, আজকে আমরা খালি ফোকাসটা করি যে আমি সিলিন্ডারের যে চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আছে বা একটা সিলিন্ডারের ইকুয়েশন কিভাবে তৈরি করতে হয় তার উপরে আমরা মেনলি ফোকাসটা আজকে রাখবো। ঠিক আছে, চলো এবার খুব সুন্দরভাবে বুঝবি। আমার কথাটা হচ্ছে ঠিক কোণের মতো। আচ্ছা, ডেফিনেশনটা হচ্ছে a cylinder is a surface generated by the movement of a straight line which passes through a fixed curve and remains parallel to a straight line. The fixed curve is called the guiding curve, the fixed straight line is called axis, and the moving straight line is called generator of the cylinder. যেটা আমি ইংরেজিতে বলি, যেটা আমি বাংলায় বলেছি তো কোথাও, ওটা এখানে ইংরেজিতে লেখা আছে আর কিছু। ওকে, তাহলে এটা লেখানোর কোনো মানে দাঁড়াচ্ছে না, সময় নষ্ট বেকার বেকার। এবার খুব ভালো করে শোন, এটা সিলিন্ডারের ইকুয়েশনটা আমরা বের করবো কিভাবে, ভেরি 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 ইম্পর্টেন্ট জায়গা, যেটা সিলিন্ডারের ইকুয়েশন আমরা বের করবো কিভাবে। আচ্ছা, কোণের ইকুয়েশন বের করতে কে কে হেল্প করতে একটু বল আমাকে, এটা কে বলতে পারবে? কোণের ইকুয়েশন বের করতে আমি কার কার ইকুয়েশন বের করার চেষ্টা করতাম? কোণের ইকুয়েশন বের করার জন্য অলওয়েজ আমরা কার ইকুয়েশন বের করতাম? আগে আগে আমরা জেনারেটর ইকুয়েশন বের করতাম। ঠিক আছে ওকে, তাহলে কোণের জন্য আমরা জেনারেটর ইকুয়েশন বের করতাম, এন্ড কোণের ইকুয়েশন বের করার জন্য আর কি লাগতো ভাই? গাইডিং কার্ভটা লাগতো না? এই গাইডিং কার্ভ দিয়ে আমরা প্রচুর কোণের ইকুয়েশন বের করেছি, গাইডিং কার্ভ দিয়ে আমরা প্রচুর কোণের ইকুয়েশন বের করেছি। মনে করে দেখ, জেনারেটর ইকুয়েশন বের করতাম, জেনারেটরটা গাইডিং কার্ভকে যেই পয়েন্টে কাট করছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করতাম, সেই কোঅর্ডিনেটটা বের করে গাইডিং কার্ভের ইকুয়েশনে বসিয়ে দিতাম, কোণের ইকুয়েশন বেরিয়ে যেত নাকি? তাই তো হতো? একবার বল আমাকে। সবার আগে জেনারেটর ইকুয়েশন বের করতাম, দেন সেই জেনারেটরের গাইডিং কার্ভে কোন পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটা বের করতাম, এন্ড তারপর আমরা কি করতাম, সেই গাইডিং কার্ভে বসিয়ে দিতাম, বসিয়ে আমাদের কোণের ইকুয়েশন চলে আসতো। ঠিক আছে, এবার খুব ভালো করে শোন, ঠিক কোণের মতো নেই। কোণের ইকুয়েশনকে মানে কোনটাকে তৈরি করছে কে? এই জেনারেটরটা। জেনারেটরকে তৈরি করছে কে? একটা পয়েন্ট তো, এটা মনে করে দেখ। কোনকে কে তৈরি করছে? কোনকে তৈরি করছে? এই স্ট্রেট লাইনটা, যে স্ট্রেট লাইনটা ঘুরে 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 কোন তৈরি করছে? স্ট্রেট লাইনটা যে জেনারেটর কোন তৈরি করছে, এবং এই স্ট্রেট লাইনকে কে তৈরি করছে? একটা পয়েন্ট। তাহলে আমি এভাবে বলতে পারি যে তার মানে পুরো কোণটাকে এই পার্টিকুলার পয়েন্টটা তৈরি করছে, মানে পুরো কোণটা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টেরই লোকাস। হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ফার্স্ট। যেটা আমি আগে বলেছিলাম রে ভাই, অনেকক্ষণ ধরে বুঝেছিলাম, এখনো মনে আছে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রেও সেম ফান্ডা অ্যাপ্লাই করবি, সিলিন্ডারের ক্ষেত্রেও সেম ফান্ডা অ্যাপ্লাই করবি। তাহলে জেনারেটর, সবার আগে আমার জেনারেটরের ইকুয়েশন লাগবে, জেনারেটরটা গাইডিং কার্ভকে যেই পয়েন্টে কাট করছে আমার সেই গাইডিং কার্ভটা লাগবে, এন্ড সেই গাইডিং কার্ভে আমি পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে বসিয়ে দেবো, যেভাবে আমি কোণের ইকুয়েশনটা বের করেছিলাম। ঠিক আছে ওকে, সেভাবেই আমি এখন সিলিন্ডারের ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। তাহলে খুব ভালো করে শুনবি জিনিসটা। লেখ ইকুয়েশন অফ এ সিলিন্ডার, লিখবি ইকুয়েশন অফ এ সিলিন্ডার। লেখ ইকুয়েশন অফ এ সিলিন্ডার। কিভাবে সিলিন্ডারের ইকুয়েশন বের করবো ভালো করে দেখে বোঝার চেষ্টা কর। লেখ লেখ let let the guiding curve, let the guiding curve is cylinder guiding curve, let the guiding curve be, আমি ইকুয়েশনটা বলে দিচ্ছি, fxy equals to 0 আর z equals to 0। গাইডিং কার্ভ তো xyz দিয়ে তৈরি হয় না, তাহলে যে গাইডিং কার্ভের ইকুয়েশনটাই বলছি, একটা হচ্ছে fxy equals to 0 মানে xy দিয়ে তৈরি একটা ইকুয়েশন, আর একটা হচ্ছে z equals to 0। কেন গাইডিং কার্ভ তৈরি করতে গেলে কি লাগে ভাই জলদি বল? গাইডিং কার্ভ তৈরি করতে একটা সারফেস লাগে এবং একটা প্লেন লাগে। তো এটা মনে করে দেখ ভাই, কোণের ক্ষেত্রে আমরা করেছিলাম
যে একটা এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন থাকতো, স্কোয়ার ফার দিয়ে একটা ইকুয়েশন থাকতো, আর একটা প্লেনের ইকুয়েশন থাকতো, সেটা জেড ইকুয়াল টু জিরো হতে পারে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হতে পারে, কোনো যায় আসে না। তো একটা সারফেসের ইকুয়েশন থাকতো, একটা প্লেনের ইকুয়েশন, কারণ এই গাইডিং কার্ভটা তো একটা প্লেনের উপরে তৈরি হবে না। তাহলে এখানেও সেম ভাবে ওই কথাটাই বলেছে, যেটা হচ্ছে গাইডিং কার্ভের ইকুয়েশন। এবার এই গাইডিং কার্ভের ইকুয়েশন থেকে আমরা সিলিন্ডার ইকুয়েশন তৈরি করব। এবার দেখ আর কি বলে দিয়েছে, লেট লেট the generator of the cylinder, মানে কোশ্চেনে কিভাবে বলে দেবে সেটাই এখানে মেনশন করছে। let the generator of the cylinder is parallel to the straight line x by l equals to y by m equals to z by n। মানে সিলিন্ডারের প্রত্যেকটা তোকে এরকমই বলে দেবে, তোকে জেনারেটর ইকুয়েশন ডাইরেক্ট বলে দেবে না, বলছে এরকম বলবে যে এই পার্টিকুলার সিলিন্ডারের যে জেনারেটরটা আছে সেই জেনারেটরটা এই লাইনটার সাথে প্যারালাল। মানে আমি যদি তোকে ছবি বলার চেষ্টা করি, তাহলে এই সাপোজ তোকে সিলিন্ডার ইকুয়েশনটা বের করতে হবে, তোকে বলে দিল যে জেনারেটরটা এই লাইনটার সাথে প্যারালাল। তো এই লাইনটার ইকুয়েশন তোকে বলে দিয়েছে এক্স বাই এল ইকুয়ালস টু ওয়াই বাই এম ইকুয়ালস টু কি জেড বাই এন। হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবি। এবার এর সাথে যদি জেনারেটরটা প্যারালাল হয়, তাহলে জেনারেটরের ডিরেকশন রেশিওটা এল এম এন হবে না? জলদি বল, জেনারেটরের ডিরেকশন রেশিওটা এল এম এন হবে তো? ফার্স্ট রেসপন্স করো ভাই, হবে কি হবে না বলো? অবশ্যই হবে, ঠিক আছে ওকে। এই স্ট্রেট লাইনের স্পেশালিটি কি? এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করছে। এবার এর যে প্যারালাল স্ট্রেট লাইনটা আছে, নট নেসেসারি যে এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করবে, একদম না। এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস নাও করতে পারে, কিচ্ছু বলা যায় না, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে স্ট্রেট লাইন, এবার খুব ভালো করে দেখ জিনিসটা কি বলার চেষ্টা করছি। এবার ধরে নিলাম যেখানে যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের উপরে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। আমার তো জেনারেটর ইকুয়েশন ওটাকে বানাতে হবে না, জেনারেটরটা হচ্ছে এই লাইনটার সাথে প্যারালাল। এবার এই লাইনটা 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, জেনারেটরটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে জেনারেটর ইকুয়েশনটা কি হবে? লেট x dash y dash z dash be any point, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, ঠিক আছে লিখ, let x dash y dash z dash be any point on the cylinder। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশটা যদি যে কোনো একটা পয়েন্ট সিলিন্ডারের উপরে, তাহলে সেই পয়েন্টটা দিয়ে যে জেনারেটরটা পাস করছে তার ইকুয়েশনটা কি হবে? তার ইকুয়েশনটা হবে না, দেন ইকুয়েশন অফ দি জেনারেটর, ইজ কি হচ্ছে? এটা এক্স মাইনাস এক্স ড্যাশ বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ বাই এম, জেড মাইনাস জেড ড্যাশ বাই এন হচ্ছে না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর ভাই। এটা আমরা ভাই জেনারেটর ইকুয়েশন পেয়ে গেলাম না? সত্যি কথা বলবি, এটা আমরা জেনারেটর ইকুয়েশন পেলাম কি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে। এটা কি আমরা জেনারেটর ইকুয়েশন পেলাম? খুব ভালো কথা। এবার এই জেনারেটরটা পুরোপুরি কোণের মতন কেস, এই জেনারেটরটা আমাকে বল যে কাকে কাট করছে? এই জেনারেটরটা এই কার্ভটাকে কাট করছে না? এই জেনারেটর আছে নিচে 2 নম্বরটা, সেটা এই পার্টিকুলার কার্ভটাকে কাট করছে না? কাকে কাট করছে? এই কার্ভটাকে কাট করছে তো, এই যে এটা fxy ইকুয়ালস টু 0, z ইকুয়ালস টু 0। মানে এই কার্ভের উপরে যে প্লেনটা আছে, এই কার্ভটা যেই প্লেনের উপরে আছে সেই প্লেনের ইকুয়েশন z ইকুয়ালস টু 0। মানে এই জেনারেটরটা z ইকুয়ালস টু 0 প্লেনকে যেই পয়েন্টে কাট করছে সেই পয়েন্টটা এই fxy ইকুয়ালস টু 0 এই কার্ভের উপরেও থাকবে। তাহলে আমি সেটাই বের করছি যে এই স্ট্রেট লাইনটা সবার আগে কাকে কাট করবে? z ইকুয়াল টু 0 কে কাট করবে। তাহলে নাও টু কাট দি প্লেন z ইকুয়ালস টু 0 at the point, বল কোন পয়েন্টে কাট করেছে? at the point বলতে বল কোন পয়েন্টে কাট করেছে, ফার্স্ট রেসপন্স কর, জলদি বল কোন পয়েন্টে কাট করেছে, বল কি করে বের করে বল। এই স্ট্রেট লাইনটা z ইকুয়াল টু 0 কে কোন পয়েন্টে কাট করেছে, জলদি বলো ফার্স্ট। স্ট্রেট লাইনটা ইকুয়ালস টু আর ধরবো। আর কেন ধরতে যাবি ভাই? জেড এর জায়গায় 0 বসিয়ে দে, কি বলছিস এগুলো? জেড এর জায়গায় 0 বসিয়ে দাও,
জেড এর জায়গায় জিরো বসালে কি হবে, এক্স এর মানটা হয়ে যাবে জেড এর জায়গায় জিরো বসা এক্স ড্যাশ মাইনাস এল জেড ড্যাশ বাই এন, আর জেড এর জায়গায় জিরো বসালে ওয়াই এর মানটা কত হবে, ওয়াই ড্যাশ মাইনাস এম জেড ড্যাশ বাই এন, কমা জেড তো জিরো। কি রে, জেড এর জায়গায় জিরো বসিয়ে দিই ভাই, কি করছিস তোরা, জেড এর জায়গায় জিরো বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে সেই পয়েন্টটা। এবার এই পয়েন্টটা খালি জেড ইকুয়াল টু জিরোর উপরে নেই, এই পয়েন্টটা এই কার্ভটার উপরেও আছে। নাও it lies on fxy equals to 0, that is এবার এই পয়েন্টটা এই কার্ভটার উপর লাই করছে। তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাবো বল, এক্স এর জায়গায় আমি এক্স ড্যাশ মাইনাস এল জেড ড্যাশ বাই এন বসাবো না, ওয়াই এর জায়গায় আমি ওয়াই ড্যাশ মাইনাস এম জেড ড্যাশ বাই এন বসাবো না, ইকুয়ালস টু 0। হ্যাঁ হ্যাঁ গাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছি, হয়ে গেছে। ঠিক আছে, 6টার সময় যাবো, 6টার সময়। ঠিক আছে, ওকে। তাহলে এক্স ড্যাশ মাইনাস এল জেড ড্যাশ বাই এন, ওয়াই ড্যাশ মাইনাস এম জেড ড্যাশ বাই এন। তাহলে এখানে যে ইকুয়েশনটা আসবে সেটা পুরোপুরি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে একটা ইকুয়েশন না, ফার্স্ট রেসপন্স করবি। এটা পুরোপুরি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে একটা ইকুয়েশন না। এই ইকুয়েশনটা এমন একটা ইকুয়েশন যেটা পুরোপুরি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে আমাকে তোরা একটু বল যে, আমি তো বলেছিলাম যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ পয়েন্টের লোকাসটা হচ্ছে স্ট্রেট লাইনটা, এবং স্ট্রেট লাইনের লোকাসটা হচ্ছে সিলিন্ডারটা। তাহলে অ্যাকচুয়ালি পুরো সিলিন্ডারটার লোকাসটাকে, মানে পুরো সিলিন্ডারটা কার লোকাস, পুরো সিলিন্ডারটা হচ্ছে এই যে আমি পয়েন্টটা কনসিডার করেছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, তার লোকাস। তাহলে এখানে যে আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে ইকুয়েশনটা বেরিয়েছে, আমি যদি পরের লাইনে লিখি যে লোকাস অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ ইজ, কি হবে তাহলে বল, জলদি বল কি হবে, এক্স ড্যাশের জায়গায় এক্স বসিয়ে দেবো, জেড ড্যাশের জায়গায় জেড বসিয়ে দেবো, which is the equation of the cylinder. এই আমি প্রত্যেককে বোঝাতে পারলাম ভাই নাকি বল, প্রত্যেককে কি আমি এই জায়গাটা বুঝতে পেরেছি, এই জায়গাটা কি আমি প্রত্যেককে বোঝাতে পারলাম, হ্যাঁ কি না জলদি রেসপন্স কর। এই জায়গাটা কি প্রত্যেকে বুঝতে পেরেছিস? আচ্ছা তোরা কি কোণের যে আমি পুরো পিডিএফটা দিয়ে দিয়েছি, সেই কোণের পুরো পিডিএফটা কি তোরা করছিস? অনেস্টলি কিন্তু বলো বাবা, কোনটার যে পুরো পিডিএফ, পুরো চ্যাপ্টারের যে পিডিএফ আমি দিয়ে দিলাম, সেই পুরো চ্যাপ্টারের পিডিএফ কি তোরা দেখেছিস? আমি বারবার করে বলছি কিন্তু দেখা শুরু করে দাও আস্তে আস্তে, দেখা শুরু করে দাও আস্তে আস্তে, নাহলে কিন্তু হবে না। বারবার করে আমি বলছি এই মঙ্গলবার দিন কিন্তু পরীক্ষা নেবো, 40 নম্বরের পরীক্ষা নেবো এই মঙ্গলবার দিন, তাড়াতাড়ি করে নাও, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা আচ্ছা, সিলিন্ডার, এবার 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 আমরা কিছু অঙ্ক করি এটা দিয়ে, অঙ্ক না করলে মজা আসছে না। ওখানে যদি জেড নট ইকুয়াল টু 0 হতো তাহলে তাহলে হতো জেডের জায়গায় তো নট ইকুয়াল টু 0, তো জেডের জায়গায় 1 হয়েছে, তাহলে জেডের জায়গায় 1 বসিয়ে দিতাম, যা ইকুয়েশন থাকতো প্লেনে সেটাই বসিয়ে দিতাম। একটা অঙ্ক করি আমরা, যে অঙ্ক করি তাহলে বুঝতে পেরে যাবি। এই তো চোখের সামনে একটা অঙ্ক পেয়ে গেছি, 5-এর অঙ্ক, চোখের সামনে 5 নম্বরের একটা অঙ্ক পেয়ে গেছি, মানে পেজ নাম্বার হচ্ছে 168, বুঝতে পারলি তো, পেজ নাম্বার 168, ম্যাথ নাম্বার 5, পেজ 168, ম্যাথ নাম্বার 5। আচ্ছা আগের দিন যে আমি মানে বললাম ওই পুরো যে প্রসেসটা বললাম যে আমাদের কোশ্চেনের প্যাটার্ন কিরকম হবে, সেখানে জিওমেট্রি থেকে কতগুলো বড় কোশ্চেন আছে রে? 5টা না? জিওমেট্রি থেকে 5টা বড় কোশ্চেন আছে তো, জিওমেট্রি থেকে 5টা বড় কোশ্চেন, 5টার মধ্যে অলওয়েজ চেষ্টা করবি 2টো কোশ্চেন কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে করার, এবং মানে 2টো কোশ্চেন 2D জিওমেট্রি থেকে করার, এবং 3টে কোশ্চেন 3D জিওমেট্রি থেকে করার, ঠিক আছে, 8টার মধ্যে 5টা দেবে। মানে চেষ্টা করবি যে অলওয়েজ বেশি কোশ্চেন 3D জিওমেট্রি থেকে করার, বিকজ 3D জিওমেট্রি কিন্তু 2D থেকে কম্পারেটিভলি একটু ইজি আছে, বাট কারো যদি 2D বেশি ভালো লেগে থাকে, যেমন পোলার ইকুয়েশন কিন্তু আমি এখনো করাই, পোলার ইকুয়েশন করলে কিন্তু আমাদের 2D শেষ, আমাদের কিন্তু 2D কিছু বাকি নেই, হ্যাঁ নর্মাল বাকি আছে,
আর হয় ওই ট্যানজেন্টের 10 ইয়ার্স অনেক অঙ্ক পারিনি, সেগুলো বাকি আছে। তো যদি কেউ পারিস, যদি পোলার ইকুয়েশনটা ইজি বলে মনে হয়, যেটা আমার মনে হয় যে হবে, তাহলে তুই বেশি 2D থেকে করার চেষ্টা করিস, ঠিক আছে? সমস্যা নেই, 2D থেকে করো, নো প্রবলেম। হ্যাঁ, 3D যদি করো ভালো না থাকে তাহলে 3D থেকে করার দরকার নেই। বাট 3D অঙ্কগুলো কাইন্ড অফ সোজা, আমার যেটা মনে হয়। সবাই একটু রেসপন্স করবি তো, যে কোনটা বেশি সোজা, 2D না 3D? কোনটা তাদের সোজা বেশি বলে মনে হচ্ছে, 2D না 3D? এইচডিডি 3D বলেছে, আর বাকিটা একটু বলবি আমাকে। আমার মনে হয় যে সবার 3Dটাই বেশি ইজি বলে মনে হয়, তবে যার যা কমফোর্টেবল ব্যাপার স্যাপার, ঠিক আছে? যার যে যেটাতে কমফোর্টেবল, আমি কোনো ব্যাপারে কথাবার্তা বলবো না, যে যেটাতে কমফোর্টেবল সে সেটা করবে, নো প্রবলেম। তবে আমার মনে হয় 3Dটা বেশি ইজি হবে এবং ছোট হয় অঙ্কগুলো, বেশি বড় হয় না অঙ্কগুলো। এবার 5 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে ফাইন্ড দা equation find the equation of the cylinder generated by the straight lines parallel to x by 1 y by 5 equals to z by -2. The guiding curve, উল্টো বললাম ভাই, generally lines parallel to x by 2 equals to y by 3 equals to z by 5. জেনারেটরটা প্যারালাল টু বলে দিয়েছে, and which passes through the conic, বলে কনিকের ইকুয়েশনটা বলে দিয়েছে, মানে কার্ভের ইকুয়েশনটা বলে দিয়েছে, z equal to 0, 3x square plus 7y square equals to 12. ঠিক আছে, ওকে। আচ্ছা, বলছি এটা নতুন বই, আমার নিজের বইটাতে নতুন বইটা বাবা। 5 নম্বর হয় বাবা, আমি প্রথমে ভুল টুকেছিলাম, জানিস তো, প্রথমে আমি ভুল টুকে দিয়েছিলাম। এবার দেখ, এটা 5 নম্বর, আমার নিজের বইটা নতুন বই কিনেছি আমি, এটা দেখ 5 নম্বর পাক্কা, ঠিক আছে? একবার চেক করে দেখ। তাহলে এমন তোকে একটা সিলিন্ডার ইকুয়েশন বের করতে বলেছে যার জেনারেটরটা হচ্ছে এই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল, এবং যার গাইডিং কার্ভটা হচ্ছে এটা, পুরো সেম টাইপের অঙ্ক না? চল ঝপাং করে না অঙ্কটা, কিছু নেই অঙ্কটার মধ্যে, অ্যান্সারে চলে আসুন। এইসব অঙ্কই 3 নম্বরে আসতে পারে, 3 নম্বরের কোশ্চেন দেবে বলেছে, সরি 2.5 নম্বরের কোশ্চেন দেবে বলেছে, এইসব অঙ্ক 2.5 নম্বর কোশ্চেন চলে আসতে পারে, একদম বলা যায় না, ঠিক আছে? তাহলে না, generator of the cylinder parallel to কার সাথে প্যারালাল? x by 2, y by 3, z by 5 এর সাথে, ঠিক আছে? ওকে, let x dash y dash z dash be any point on the cylinder. X dash y dash z dash be any point on the cylinder. Then the equation of the generator passing through the point, মানে আমি সেই জেনারেটরের ইকুয়েশন বের করার চেষ্টা করছি যেই জেনারেটরটা x dash y dash z dash পয়েন্ট দিয়ে পাস করছে। x dash y dash z dash যে কোনো পয়েন্ট না, সিলিন্ডারের উপরে, তাহলে ওই পয়েন্ট দিয়ে পাস করছে, এরকম একটা জেনারেটর তো অবশ্যই আছে। তাহলে the equation of the generator passing through the point x dash y dash z dash is কি হবে বল? x minus x dash by l, y minus y dash by m, z minus z dash by n। তাই তো নাকি? জলদি বলবি, ফার্স্ট রেসপন্স করো। x minus x dash by l, y minus y dash by n, z minus z dash by n। জলদি রেসপন্স করো, হ্যাঁ কিনা, ফার্স্ট রেসপন্স করো। এটা তো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন।
এটাকে আমি 1 নম্বর নাম দিয়েছি। আচ্ছা এলিমেন্ট কেন হবে রে? এর সাথে প্যারালাল তো, এর সাথে প্যারালাল মানে ডিআরএস তো 2 3 5 হবে, তাই তো? আগেরটা এলিমেন্ট ছিল বলে এলিমেন্ট বলেছিলাম, এখানে তো আমাদের এই স্ট্রেট লাইনের সাথে প্যারালাল ডিআরএস টা 2 3 5 আছে, তাহলে ডিআরএস কি 2 3 5 হয়ে যাবে। এবার এটাকে আমি 1 নম্বর লিখি। এবার খুব ভালো করে শোন কি বলার চেষ্টা করছি। এই যে আমাদের জেনারেটরটা আছে, সেই জেনারেটরটা কোন প্লেনে পাস করছে জলদি বল। এই জেনারেটরটা তো জেড ইকুয়ালস টু 0 প্লেনটাকে কাট করছে, তাহলে the point of intersection of 1 and z equals to 0 is, ঠিক আছে? এই 1 নম্বরটা এবং z equals to 0 পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি is কত হবে? z এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে x টা হয়ে যাবে কত হবে জলদি বল না। x টা হয়ে যাবে x dash minus 2z dash by 5, y টা কত হয়ে যাবে y dash minus 3z dash by 5, আর z কত হবে 0, ঠিক আছে? তাহলে তাহলে এই যে আমাদের স্ট্রেট লাইনটা আছে, এই যে আমাদের জেনারেটর z equals to 0 প্লেনটাকে এই পয়েন্টে কাট করছে। এবার এই পয়েন্টটা আর কোথায় আছে একটু বল। এই পয়েন্টটা আবার এই কার্ভটার উপরে বসে আছে না, তাহলে which lies on 3x square plus 7y square equals to 12, then এবার 3x স্কোয়ার মানে কি x dash minus 2z dash by 5 তার হোল স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, তো y মানে কি y dash minus 3z dash by 5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 12। কিছুই করলাম না, আমি x এর জায়গায় বসিলাম হচ্ছে x dash minus 2z dash by 5, y এর জায়গায় বসিলাম হচ্ছে yz minus 3z dash by 5 তার হোল স্কোয়ার। এবার তাহলে পুরোপুরি একটা প্রপার x dash y dash z dash দিয়ে ইকুয়েশন চলে এলো না। এবার এখানে জাস্ট বলবো লোকাস অফ x minus 2z by 5 whole square plus 7 y minus 3z by 5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এরপর পাকামো মারার দরকার নেই। which is the equation of the cylinder, which is the equation of the cylinder, প্রত্যেকে বুঝতে পারলি কিনা বল, প্রত্যেকে বুঝতে পারলি এটা? ফার্স্ট রেসপন্স করবি। আচ্ছা সেম অঙ্ক, এই 5-এর মতন পুরোপুরি সেম অঙ্ক হচ্ছে 6 7 8 9, 6 7 8 9 আর 10, 6 7 8 9 10 পুরোপুরি সেম, পুরোপুরি সেম। তাহলে 6 7 8 9 10 পুরোপুরি সেম টাইপের অঙ্ক, সেম অ্যাজ ফাইন। তাহলে HW আমি দিয়ে দিলাম হচ্ছে 6 7 8 9 10, এই 5টা হচ্ছে আমাদের সেম অ্যাজ 5, সেম অ্যাজ 5, পুরোপুরি 5-এর সাথে সিমিলার। এটা অবশ্যই বাড়িতে করবি, ঠিক আছে? ওকে, এবার আমি একটা অঙ্কে চলে আসি কি। আচ্ছা আমি ওই 7 নম্বর অঙ্কে হিন্ট দেবো একটু। 7 নম্বর অঙ্কে এই বারবার করে বলছি না যে প্যারালাল টু দি স্ট্রেট লাইন, 7 নম্বর অঙ্কে এই প্যারালাল টু দি স্ট্রেট লাইনটা না -3x ইকুয়ালস টু 6y ইকুয়ালস টু 2z বলেছে, মানে x বাই সামথিং y বাই সামথিং z বাই সামথিং বলে দেয়নি, বুঝতে পারলি? x বাই সামথিং y বাই সামথিং z বাই সামথিং বলে দেয়নি, -3x 6y 2z বলেছে। তাহলে এটাকে আমি ওই সিমেট্রিক ফর্মে আনবো কিভাবে, কে বলতে পারবি? -1/3 6 আর 2 আছে তো, এদের তিনজনের যে এলসিএমটা আছে ওটা দিয়ে ভাগ করে দিবি। 3 6 আর 2 এর এলসিএম কত? 6, তাহলে 6 দিয়ে ডিভাইড করে দাও, 6 দিয়ে ডিভাইড করে হয়ে যাবে এটা x বাই -2 y বাই 1 z বাই 3, ব্যাস কাজ শেষ। বোঝা গেল পুরোপুরি কি বললাম? তাহলে 7-এর অঙ্কটা এভাবে দিয়েছে, এই স্ট্রেট লাইনের সাথে জেনারেটরকে প্যারালাল বলেছে, তাহলে স্ট্রেট লাইনটাকে কনভার্ট করে নিবি জাস্ট, আর কিছু করার দরকার।
ঠিক আছে? এবার আমি 12 নম্বর অঙ্কটা যাচ্ছি, বুঝতে পারলি তো? 12 নম্বর অঙ্কটা যদি করিয়ে দিই, 12 এ যদি করিয়ে দিই, তুই 13 পারবি, তুই সরি 12 এ করে দিলে 12 বি পারবি এবং 13 পেরে যাবি। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার প্রায় কভার হয়ে যাচ্ছে, বুঝতে পারলি তো? এবার 12 এটা করাবো। ঠিক আছে? ওকে, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন of the cylinder. Find the equation of the cylinder whose generator are parallel to কি বলেছে বলতে এখানে parallel to z axis, ঠিক আছে? and passes through the curve of intersection কার্ভের ইকুয়েশনটা বলে দিয়েছে intersection of the plane বলে গাইডিং কার্ভটা বলে দিয়েছে এখানে দেখ 3x plus 2y minus z equals to 5 কমা দিয়ে 5x square minus 2y square plus 7z square equals to 1। ঠিক আছে? ওকে, সাহান মাইকটা একটু অফ করো। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি বলেছে দেখ, এখানে একদম সিম্পল জিনিস বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে যে যেই সিলিন্ডারের ইকুয়েশনটা বের করতে হবে সেই সিলিন্ডারটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল। ঠিক আছে? ওকে, তাহলে তো আমি ইজিলি বানাতে পারবো, কোনো সমস্যা নেই। আর বলে দিয়েছে যে সেই সিলিন্ডারটার গাইডিং কার্ভটা হচ্ছে এই প্লেনের ইকুয়েশনটা কমা এই কার্ভটার ইকুয়েশনটা। ঠিক আছে? আগে যেমন প্লেনের ইকুয়েশনটা জেড ইকুয়ালস টু 0 ছিল, এক্স ইকুয়ালস টু 0 ছিল বা ওয়াই ইকুয়ালস টু 0 টাইপের ছিল, এখন প্লেনের ইকুয়েশনটা দিয়েছে এটা। এরকম সেম টাইপের অঙ্ক আমরা কোণের জন্য করেছিলাম না? জলদি বলবি। এরকম সেম টাইপের অঙ্ক আমরা কোণের জন্য তো করেছিলাম নাকি করিনি? জলদি বল ভাই। সেম টাইপের অঙ্ক আমরা করেছিলাম। ঠিক আছে? ওকে, তো চিন্তা করার দরকার নেই, চলো এই অঙ্কটার উপরে ফোকাস করি। অ্যান্সার, let x dash y dash z dash be any point on the cylinder, অনেকক্ষণ ধরে সিলিন্ডার রাখিনি, একটু এঁকে দিচ্ছি সিলিন্ডারটা। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। ঠিক আছে? ওকে, এবার জেনারেটরটাকে বলছে প্যারালাল টু জেড অ্যাক্সিস। এবার আমি কে বলতে পারবে যে জেড অ্যাক্সিসের ডিআরএসটা কি? জেড অ্যাক্সিসের ডিআরএসটা কি? জলদি বলো। ডিআরএস অফ জেড অ্যাক্সিস হচ্ছে কত? আমি আগে বলেছিলাম এটা হচ্ছে 0,0,1। এই ডিআরএস অফ ওয়াই অ্যাক্সিসটা কি হবে? জলদি বল। 0,1,0। ডিআরএস অফ এক্স অ্যাক্সিসটা কি হবে? 1,0,0। এটা মাথায় রাখবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, যেহেতু এই জেনারেটরটা জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, তো এই জেনারেটরটার ইকুয়েশনটা কি হবে? জেনারেটরটা আবার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ পয়েন্ট দিয়ে পাস করছে। তো সিন্স জেনারেটরস আর প্যারালাল টু জেড অ্যাক্সিস, তার মানে জেড অ্যাক্সিসের ডিআরএসটা আর জেনারেটরের ডিআরএস সেম হয়ে যাবে। যেহেতু জেড অ্যাক্সিসটা এবং জেনারেটর গুলো সবাই প্যারালাল, তো জেড অ্যাক্সিস যে ডিআরএসটা আছে মানে 0,0,1 আর জেনারেটর গুলোর যে ডিআরএসটা আছে ওটা সমান হয়ে যাবে। ঠিক আছে? সো ইকুয়েশন অফ দি জেনারেটর ইজ কি হবে তাহলে? x minus x dash by 0, y minus y dash by 0, z minus z dash by বল না 1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন।
ব্যাপারটা বোঝা গেল? কি বলার চেষ্টা করলাম? খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার খুব ভালো করে ফোকাস করার চেষ্টা কর। এবার এবার এই যে জেনারেটরটা আছে, এই জেনারেটরটা কাকে কাট করেছে? গাইডিং কার্ভটা একটু বল। এই গাইডিং কার্ভের ইকুয়েশনটা হচ্ছে, গাইডিং কার্ভের ইকুয়েশনটা হচ্ছে, এই গাইডিং কার্ভটা হচ্ছে, একবার দেখ, ঠিক আছে? এটা বলছে 3x plus 2y, 3x plus 2y minus z equals to 5, আর সারফেসটা কি বলছে বল? 5x square minus 2y square plus 7z square equals to 1 plus 7z square equals to 1। এবার 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 তো ভালো করে দেখ, এবার এই প্লেনটাই কাট করছে। আগে যেমন z equals to 0 ছিল, ওই z equal to 0 টা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, বাট এখানে আমার 3x plus 2y minus z এর জায়গায় 5 বসাতে হবে। আমায় কেউ বল যে 3x plus 2y minus z এর জায়গায় আমি 5 বসাবো কিভাবে? নাও নাও ফ্রম 1 বল আমি এই প্লেনটাকে ইউজ করবো কিভাবে, জলদি বলার চেষ্টা করো। আমি 1 নম্বর ইকুয়েশন লিখছি x minus x dash by 0, y minus y dash by 0, z minus z dash by 1। এবার আমায় বল যে এখানে 3x plus 2y minus z টা আনবো কিভাবে, জলদি বলার চেষ্টা করো। তিন দিয়ে মাল্টিপ্লাই করবো। প্রথমটাকে, প্রথমটার উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, সেকেন্ডটার উপর নিচে -2 দিয়ে মাল্টিপ্লাই করবো, থার্ডটার উপর নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করবো, সরি, প্রথমটার উপর নিচে 3 দিয়ে, সেকেন্ডটার উপর নিচে 2 দিয়ে, আর থার্ডটার উপর নিচে -1 দিয়ে মাল্টিপ্লাই করবো, দেন যোগ করে দেবো, দেন যোগ করে দেবো। সবাই জানে যে x বাই a ইকুয়ালস টু y বাই b ইকুয়ালস টু z বাই c হলে এটাকে আমি x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c বলতে পারি, এটা সবাই জানে। এবার যদি এটা হয় আমি এটাকে এটাও বলতে পারি, সাপোজ আমি ওপর নিচে k1 দিয়ে গুণ করলাম, তাহলে k1x, এর ওপর নিচে k2 দিয়ে গুণ করলাম, k2y k3z বাই k1a প্লাস k2b প্লাস k3c ও লিখতে পারি। হ্যাঁ কিরা জলদি রেসপন্স করো ভাই। যেভাবে x বাই a y বাই b z বাই c হলে এটাকে আমি x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c লিখতে পারি, সেভাবে আমি যদি ওপর নিচে একে k1 দিয়ে গুণ করি, একে k2 দিয়ে গুণ করি, k3 দিয়ে গুণ করি, তাহলেও যোগ করে আমি এটা লিখতে পারি, মানে k1x প্লাস k2y প্লাস k3z বাই k1a প্লাস k2b প্লাস k3c। আগে বল প্রত্যেকে বুঝতে পারলি কি? এটা মানে কি, আমি এই রেশিওটার উপর নিচে k1 দিয়ে গুণ করেছি, এই রেশিওটার উপর নিচে k2 দিয়ে, এই রেশিওটার উপর নিচে k3 দিয়ে গুণ করেছি, করে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে আমি সেই কাজটা করার চেষ্টা করছি। কেন কেন করার চেষ্টা করছি? বিকজ বিকজ আমার এখানে প্লেনটা z ইকুয়াল টু 0 না, এখানে 3x প্লাস 2y মাইনাস z, তাই তো? তাহলে আমি ওপর নিচে 3 দিয়ে গুণ করলে 2y, তো এবার 2 দিয়ে ওপর নিচে গুণ করলে 2y মাইনাস 2y ড্যাশ, আর মাইনাস জেড আছে ওপর নিচে -1 দিয়ে গুণ করে দিলে মাইনাস জেড প্লাস জেড ড্যাশ বাই কত হবে রে? এর নিচে তো অলরেডি 0 ছিল, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 ইন্টু 0 মানে 0, মানে 3 ইন্টু 0ই লেখ, এখানে 2 ইন্টু 0 লেখ, এখানে -1 ইন্টু 1 লেখ, এই তো এখানে 1 আছে, ওপর নিচে -1 দিয়ে গুণ করেছি, তাহলে -1 ইন্টু 1, তাহলে কত হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি বলতে একটু বাবা? এটা 3x প্লাস 2y মাইনাস জেড আর মাইনাস অফ 3x ড্যাশ প্লাস 2y ড্যাশ মাইনাস জেড ড্যাশ বাই বাই -1। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা, প্রত্যেকে বল জায়গাটা বুঝতে পারলি কিনা। এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তাহলে এটাও আমাদের জেনারেটর ইকুয়েশন, এটাও জেনারেটর ইকুয়েশন, এটাও জেনারেটর ইকুয়েশন। এবার এই জেনারেটরটা কোন প্লেনকে কাট করছে? এই প্লেনটাকে কাট করছে। তাহলে নাও নাও টু কাটস দি প্লেন, কোন প্লেনটা কাট করছে বল? 3x প্লাস 2y মাইনাস জেড ইকুয়ালস টু 5, এই প্লেনটাকে কাট করছে। 2 নম্বর স্ট্রেট লাইনটা এই প্লেনটাকে কাট করছে। এবার এই প্লেনটাকে কাট করা মানে আমি 3x প্লাস 2y মাইনাস জেড এর জায়গায় 5 বসাতে পারো। বসালে কি হবে? বসালে একটু বল না আমাকে, x এর মানটা কি হয়ে যাবে জলদি বল। অ্যাট দ্য পয়েন্ট কোন পার্টে করবো জলদি বল না। এখানে আমি যদি 5 বসিয়ে দিই তাহলে 5 মাইনাস এটা বাই -1, আমাকে বল যে x এর মানটা কত হবে। x এর মানটা কত হবে? এখানে x ড্যাশ হয়ে যাবে না, বিকজ
এক্স মাইনাস এক্স বাই জিরো আছে, তো জিরোটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই পুরোটা উড়ে যাবে, তাহলে এক্স এর মানটা খালি এক্স ড্যাশ হয়ে যাবে না? হ্যাঁ কিনা জলদি বলো ভাই ফার্স্ট। এক্স এর মানটা অনলি এক্স ড্যাশ হবে তো, না হলে বল কিন্তু বাবা। ঠিক আছে, সেভাবে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ নিচে জিরো আছে, জিরোটা আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ওয়াই এর মানটা খালি ওয়াই ড্যাশ হয়ে যাবে। আর জেড মাইনাস জেড ড্যাশ বাই ওয়ান আছে, আমি যদি ওয়ানটাকে মাল্টিপ্লাই করে দিই পুরোপুরি ডান দিকে, তাহলে 3x প্লাস 2y মাইনাস জেড, ওটার জায়গায় তো 5 বসে যাবে, তাহলে এটা জেড মাইনাস 5 মাইনাস 3x ড্যাশ মাইনাস 2y ড্যাশ মাইনাস জেড ড্যাশ বাই মাইনাস 1 হবে না? হ্যাঁ কিনা জলদি বলবি। ওয়ানটাকে যদি আমি ডান দিকে গুণ করে দিই, এখানে 5 বসিয়ে দিয়েছি, তাহলে ওয়ানটাকে আমি যদি ডান দিকে গুণ করি তাহলে 5 মাইনাস এটা বাই মাইনাস 1, এবং জেড ড্যাশটা দিকে যোগ হয়ে যাবে। কি রে, সরি এটা প্লাস, এক্সট্রিম প্লাস হবে এটা, তাই তো নাকি? জলদি বলো, এই জায়গাটা বুঝতে পারবেন যদি বল। আমি এই রেশিওটার সাথে লাস্ট রেশিও নিয়ে নিয়েছি, তাহলে জেড মাইনাস জেড ড্যাশ বাই ওয়ান, ওয়ানটা গুণ হয়ে গেলে 5 মাইনাস এটা বাই মাইনাস 1, আর জেড ড্যাশটা ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে তো। এবার আলটিমেটলি মাইনাস হবে, যেটা পরের কথা। এর মধ্যে কি যাচ্ছে? প্লাস মানে কি বললাম বুঝতে পারলাম, কি বললি? এদিকে তো মাইনাস জেড ড্যাশ ছিল, ওদিকে গেলে প্লাস জেড ড্যাশ হয়ে যাবে না? বাঁদিকে মাইনাস জেড ড্যাশ ছিল, ওটা ওদিকে গেলে তো প্লাস জেড ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে চলো। জেড ড্যাশ মাইনাস ওটা হবে তো। কেন বলতো জেড ড্যাশ মাইনাস হবে? হ্যাঁ মানে ওটাই তো বলছি, এখানে প্লাস নিচে মাইনাস 1 আছে, এবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেটা তো পরের কথা। বাট আমি নিচে মাইনাস 1 রেখেছি, এই জেড ড্যাশটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে তো, এবার প্লাসে মাইনাসে পরের লাইনে মাইনাস হবে। এবার তার মানে কি, দ্যাট ইজ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। ফ্র্যাকশনটাই বলছি, ওটা প্লাস জেড ড্যাশ হবে না? হ্যাঁ এটা প্লাস জেড হবে, হ্যাঁ এটা প্লাস হবে, হ্যাঁ মাইনাসটা ভেতরে ঢুকে গেলে মাইনাস 3x ড্যাশ মাইনাস 2y ড্যাশ প্লাস জেড, হ্যাঁ ঠিক বলেছিস। এবার এবার এটা এটা হয়ে যেত তো জেড ড্যাশ মাইনাস 5 মাইনাস 3x ড্যাশ মাইনাস 2y ড্যাশ প্লাস জেড ড্যাশ, তার মানে দ্যাট ইজ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কমা জেড ড্যাশ, আর জেড ড্যাশটা কেটে গেল এখানে, তার মানে 3x ড্যাশ প্লাস 2y ড্যাশ মাইনাস 5। তাহলে এই পয়েন্টটাকে কে কাট করছে? এই যে প্লেনটা আছে, এই যে প্লেনটা আছে, মানে আমি এই পয়েন্টের ইন্টারসেকশন হয়ে, মানে আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। এই প্লেনটাকে, এই জেনারেটরটা যেই পয়েন্টে কাট করছে, আমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম, এই যে এটা। এবার ইট লাইজ অন, আর কোথায় লেগে হচ্ছে এটা বল? এটা লাইক হচ্ছে এই কারণে 5x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 7z স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে ওকে, দ্যাট ইজ, বসিয়ে দে এক্স এর জায়গায় এক্স ড্যাশ বসিয়ে দে, সেভেন জেড ড্যাশ হবে এটা, সরি জেড স্কোয়ার 3x ড্যাশ প্লাস 2y ড্যাশ মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে ওকে। এবার এবার আমাদের পুরোপুরি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে একটা ইকুয়েশন বেরিয়েছে তো নাকি? আমাদের পুরোপুরি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে একটা ইকুয়েশন বেরিয়েছে তো? একবার আমি অ্যান্সারটা মিলিয়ে নিয়ে জানিস তো? হ্যাঁ এটাই আছে। আমাদের পুরোপুরি এক্স ড্যাশ জেড ড্যাশ এখানে নেই, আমাদের পুরোপুরি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ দিয়ে একটা ইকুয়েশন বেরিয়েছে। জেড ড্যাশ প্লাস মানে বল, কোন জায়গাটা বলবো বাবা? কোন জায়গাটা প্লাস হবে বলতো? তখন থেকে প্লাস মাইনাস এটা গুলিয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে নাকি ঠিক হয়নি? এবার দেখ ক্যালকুলেশন, আবার দেখ ক্যালকুলেশন মাঝে মাঝে ভুল হয়ে যায়। এবার ঠিক আছে কিটা নাকি ক্যালকুলেশন ভুল আছে? প্রীতম বলছে যে প্লাস হবে, যে চলো বাদ দাও। তাহলে আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে ইকুয়েশন চলে এসেছে, ঠিক আছে ওকে। তাহলে লোকাস অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ ইজ, এই ইকুয়েশনে এক্স ড্যাশের জায়গায় এক্স বসিয়ে দাও, ওয়াই ড্যাশের জায়গায় ওয়াই বসিয়ে দাও, আর জেড ড্যাশ তো নেই,
কমা মেরে আর ভাঙার দরকার নেই, which is the equation of the cylinder. তাহলে এই টাইপের অঙ্ক করতে পারবি তো? জলদি বলবি, এই টাইপের অঙ্ক করতে পারবি তো? সিলিন্ডার থেকে একটা অঙ্ক আসবে, এই টাইপের অঙ্ক তোরা করতে পারবি তো? 12 এ পারলে 12 বিও পারবি, সিমিলার টাইপ 12 বিটাও পারবি, 13ও পারবি। পনেরো পারবি। ষোলোও পারবি, একদম সিমিলার, সিমিলার মানে পুরোপুরি সিমিলার। সিলিন্ডার তো দেখছি দেবো কিনা, ঠিক আছে ওকে, আমি দেখে জানাচ্ছি সিলিন্ডার দেওয়া যাবে কিনা। এরা আবার চেল্লামিল্লি করছে। স্যার ওখানে যে কার্ডটা দিয়েছিল, যদি কার্ডটা কি কার্ড জানতে চাই ওটা কিভাবে বের করবো? কি বলি বুঝতে পারলাম না, কি বলি? ওখানে কার্ডটা দিয়েছিল ওটা মানে কোন কার্ড যদি জানতে চাই ওটা কিভাবে বের করবো? কোন কার্ভের, কোন কার্ভ? মানে মানে কোশ্চেন যে কার্ডটা দিয়েছে ওটা ওটা কোন কার্ড যদি জানতে চাই ওটা কিভাবে বের করবো? কিছুই বুঝতে পারছি না, এ তোর এত মাইকের প্রবলেম হয় না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কেউ কি বুঝতে পারছে ও কি বলছে? স্যার ওটা কোন ধরনের কার্ভ জিজ্ঞাসা করছে? মানে এটা, এটা সিলিন্ডারটা, সিলিন্ডারটা তো না স্যার, যেটা কেটে প্লেন হয়েছিল। ওইটা, এই যেটা এটা, আচ্ছা এটা, এটা হাইপারবোলয়েড, এটা হাইপারবোলয়েড, হাইপারবোলয়েড, ঠিক আছে? মানে ওই মোড়া, মোড়ার মতন সব বলবো, এখনো প্যারাবোলয়েড হাইপারবোলয়েড ইলিপসয়েড পড়ানো হয়নি তো। বাড়িতে মোড়া আছে, মোড়া, মোড়া হচ্ছে হাইপারবোলয়েড। তো একটা হাইপারবোলয়েডকে প্লেন দিয়ে কাট করলে যে কার্ভটা পাওয়া যায় ওটা হচ্ছে এই কার্ভটা, ঠিক আছে ওকে। এখানে যদি প্লাস থাকতো তাহলে এটা হয়ে যেত ইলিপসয়েড। বোঝা গেছে কি বলার চেষ্টা করছি? যে বাদ দাও, চলো। আচ্ছা, এবার এবার আমাকে বল, এখন আমি যেই ধরনের অঙ্কগুলো করালাম, এখন আমি সিলিন্ডারের যেই টাইপের অঙ্কগুলো করালাম সেগুলো কি ধরনের সিলিন্ডার? সিম্পল সিলিন্ডার নাকি রাইট সার্কুলার সিলিন্ডার? জলদি বলো, এটা কি সিম্পল নাকি রাইট সার্কুলার সিলিন্ডার? জলদি বলার চেষ্টা কর ভাই। সিম্পল সিলিন্ডার। এবার এই চ্যাপ্টারে দু ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে সিম্পল সিলিন্ডারের অঙ্ক, একটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডারের অঙ্ক। আমি এখন শেখাবো যে রাইট সার্কুলার সিলিন্ডার যদি থাকে তাহলে কিভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। যদি আমাদের সিলিন্ডারটা রাইট সার্কুলার সিলিন্ডার হয় তাহলে আমরা কিভাবে প্রবলেম গুলোকে সলভ করবো, মানে একটা রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন কিভাবে বের করতে হবে, ঠিক আছে? এয়ার মোটরস তো, ঠিক আছে ওকে। আচ্ছা, ওকে, এবার কি কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি এয়ার মোটরস? জিজ্ঞেস করতে বন্ধ হয়ে যাচ্ছে কি? দিয়ে আমাকে দেখ, পরে কথা বলছি। হ্যালো, হ্যাঁ বলছি, আপনারা কি, হ্যাঁ আপনারা কি বন্ধ করে দিচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, আসলে আমি পড়াচ্ছি তো, যে আমি একজনকে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি একজনকে তাহলে পাঠাচ্ছি, একটু গাড়িটা তাহলে বাইরে বের করে তাহলে একটু দেবেন, তাহলে ভালো হয়, আর ও পেমেন্টটা করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তাহলে পাঠাচ্ছি। ঠিক আছে? আর তুই পারলে অনলাইনে পেমেন্টটা করে দে। আর তোকে যে ক্যাশ আছে, আর কিছু না। তোকে ক্যাশ আছে, তোকে ক্যাশ দিয়ে দিস ওকে, পারলে আমি তোকে দিয়ে দিচ্ছি। এটা বোঝা গেছে পুরোপুরি কেসটা কি বলার চেষ্টা করলাম? কারো কোনো প্রবলেম আছে? গাড়িটা তাহলে ড্রাইভ করে নিয়ে চলে দেখো, ঠিক আছে, ঠিক আছে আচ্ছা। এবার দেখ রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশনটা কিভাবে বের করতে হবে, ঠিক আছে চলো। আচ্ছা, তাহলে ফাইন্ড ইকুয়েশন, আচ্ছা ইকুয়েশন, ইকুয়েশন অফ দি রাইট সার্কুলার, ইকুয়েশন অফ দি রাইট সার্কুলার সিলিন্ডার।
পুরোপুরি বোঝা গেল জিনিসটা? পুরোপুরি জিনিসটা বোঝা গেল? ঠিক আছে, চল এবার রাইট সার্কুলার সিলিন্ডারের ফান্ডাটা একবার দেখ। এবার দেখ কি হচ্ছে। রাইট সার্কুলার সিলিন্ডারে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। আগে বল, রাইট সার্কুলার সিলিন্ডারে জেনারেটর এবং অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্সটা ফিক্স থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে নাকি চেঞ্জ হবে? রাইট সার্কুলার সিলিন্ডারে ওপরে আর নিচে গাইডিং কার্ভটা কি সার্কেল। এবার বল ডিস্টেন্সটা কি ফিক্স থাকবে নাকি চেঞ্জ হবে? রাইট সার্কুলার সিলিন্ডারে এই যে জেনারেটর থেকে যে অ্যাক্সিসের ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, ওই ডিস্টেন্সটাই এই সার্কেলটার রেডিয়াস না? অনলাইনে যদি না নেয় তোর কাছে আছে? কারো কাছে ক্যাশ 50 টাকা নেই আমার কাছে। 500 টাকা তোর কাছে আছে? তাহলে 50 টাকা দিই। আচ্ছা, তাহলে এই যে আমাদের ডিস্টেন্সটা আছে জেনারেটর থেকে যে আমাদের অ্যাক্সিসের ডিস্টেন্সটা, ওটাই কিন্তু হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস। এটা মাথায় রেখে দিই। আমাদের টার্গেটটা হচ্ছে মেইনলি এই যে সিলিন্ডারের ওপরে যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ পয়েন্ট আছে, তারই লোকাসটা তো সিলিন্ডারের ইকুয়েশন না? সিলিন্ডারের উপরে যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ পয়েন্ট আছে, তারই লোকাসটা তো সিলিন্ডারের ইকুয়েশন। তাহলে আমাদের মেন টার্গেটটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে একটু সম্পর্ক আনতে হবে। ঠিক আছে, ওকে। যেই সম্পর্কটা আমরা সিম্পল সিলিন্ডারের জন্য পেয়ে গেছিলাম, কিভাবে বের করেছিলাম সেটা তোরা দেখতে পেয়েছিস। রাইট সার্কুলার সিলিন্ডারের জন্য এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এর মধ্যে সম্পর্কটা আনবো কিভাবে? রাইট সার্কুলার সিলিন্ডারে না গাইডিং কার্ভটা বলে দেবে না। ঠিক আছে, ওকে। আর যদি বলে দেয়ও, অন্যভাবে আমাদের করতে হবে। সোজা কথা বলতে গেলে গাইডিং কার্ভ জেনারেলি বলে দেবে না। তখন আমরা কিভাবে এই পার্টিকুলার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এর মধ্যে সম্পর্কটা বের করবো? ঠিক আছে, ওকে, ভালো করে দেখবি জিনিসটা। আচ্ছা, এটাকে আমি সাপোজ পি পয়েন্ট নাম দিচ্ছি, পি। এটা আমাদের কোণের অ্যাক্সিস, তো এটা আমাদের কোণের অ্যাক্সিস, সরি কোণ বলছি, সিলিন্ডার অ্যাক্সিস। এই অ্যাক্সিসের ইকুয়েশন আমি ধরছি ইকুয়েশন অফ দি অ্যাক্সিস is x minus alpha by L, y minus beta by M, z minus gamma by N। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিসের ইকুয়েশন, মানে এই অ্যাক্সিসটার ইকুয়েশন। ভালো করে শুনবি কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার তাহলে এটা যদি অ্যাক্সিসের ইকুয়েশন হয়, তাহলে এই আলফা বিটা গামা পয়েন্টটা এটা অ্যাক্সিসের উপরই কোন একটা পয়েন্ট না? জলদি বলো, সবাই ফার্স্ট রেসপন্স করো। এটা যদি অ্যাক্সিসের ইকুয়েশন হয়, তাহলে আলফা বিটা গামাটা এই অ্যাক্সিসটার উপরই কোন একটা পয়েন্ট না? ধরলাম পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আলফা বিটা গামা। এবার আমি যদি এই পয়েন্টটাকে পি এর সাথে জয়েন করিয়ে দিই, আমি যদি পি পয়েন্টটাকে জয়েন করিয়ে দিই এই এন পয়েন্টের সাথে, আলফা বিটা গামা পয়েন্টের সাথে, তো এখানে একটা পি এম এন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না? ফার্স্ট বলো, এখানে একটা পি এম এন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না? জলদি রেসপন্স করো ভাই। তৈরি হচ্ছে তো? এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পিএম, ভালো করে শোন, এই পিএমটা হচ্ছে সার্কেলের রেডিয়াস। তুই খালি পিএম এর মান জানিস। ঠিক আছে, ওকে। এবার পিএম মানে তুমি আর জানি। আচ্ছা, আমি পিএমটা এখানে ওই পাইথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারি না? কি রে, আমি এখানে পিএমটা এই পাইথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারি। মানে এখানে আমি জানি হিয়ার পিএম স্কোয়ার মানে কি রে? পিএম স্কোয়ার মানে এখানে অতিভুজের স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার না? এটা তো পারপেন্ডিকুলার। তাহলে পিএম স্কোয়ার মানে বলতে পারি যে পিএন স্কোয়ার মাইনাস এম এন স্কোয়ার। জলদি রেসপন্স করো ভাই। তাহলে পিএম এর একটা মান তো আমি জানি আর, আমি পিএম এর মানটা এখান থেকে বের করব। মানে এখন আমাদের পিএম স্কোয়ারের মানটা বের করতে গেলে পিএন স্কোয়ার মানে এই ডিস্টেন্সের স্কোয়ার লাগবে এবং এম এন স্কোয়ার লাগবে। তুই আমাকে বুদ্ধি করে বল যে পিএন স্কোয়ারটা কি হবে। হিয়ার হিয়ার বল পিএন স্কোয়ারটা কি হবে। পিএন স্কোয়ার মানে পি থেকে এন এর ডিস্টেন্সের স্কোয়ার। পিএন স্কোয়ার মানে পি পয়েন্ট থেকে এন পয়েন্টের ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে তার ফর্মুলা কি বলতো আমাকে? এটা মানে এক্স ড্যাশ মাইনাস আলফা দা স্কোয়ার, ওয়াই ড্যাশ মাইনাস বিটা দা স্কোয়ার, প্লাস জেড ড্যাশ মাইনাস গামা দা স্কোয়ার না?
হ্যাঁ কিনা জলদি বলবি বস, এটা হবে তো? আরে ছোটবেলাকার যে ডিস্টেন্সের ফর্মুলা সেটা আমি ইউজ করেছি এখানে। এটা হবে তো বস? পি থেকে এন এর ডিস্টেন্স, পি পয়েন্টের কোঅর্ডিনেট আর এন পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে এটা সবাই জানে। এবার এমএন মানে কি, এটাই মেন ঝামেলা। এমএন মানে কি? আমি যদি ট্রায়াঙ্গেলটাকে সোজা করে আঁকি না, আমি যদি ট্রায়াঙ্গেলটাকে সোজা করে আঁকি, পি এম এন, তাহলে এমএনটা কি হবে? আচ্ছা, এমএনটাকে বলতে পারি পিএম এর প্রতিচ্ছবি। পিএম এর এটা তো অ্যাক্সিস ছিল না ভাই, এটা তো অ্যাক্সিস ছিল তাই না? আমি তো শুয়ে দিয়েছি না এটাকে, এটা তো অ্যাক্সিস ছিল, মানে এটা হচ্ছে অ্যাক্সিসের ইকুয়েশন। মানে কি বল, এটা হচ্ছে এক্স মাইনাস আলফা বাই এল, ওয়াই মাইনাস বিটা বাই এম, জেড মাইনাস গামা বাই এন। তাহলে তোর মনে হয় না যে পিএমটা হচ্ছে এই যে অ্যাক্সিসটা আছে, এই যে স্ট্রেট লাইনটা আছে, তার উপরে একটা প্রতিচ্ছবি, মানে প্রজেকশন। ছোটবেলায় প্রজেকশন পড়েছিস নাকি পড়েছি? সত্যি কথা বলবি, প্রজেকশন না পড়লে এখন জেনে নে। তাহলে আমি আমি যদি এই স্ট্রেট লাইনটাকে ওয়ান নাম দিই, এটা আমি দিয়েছি, তাহলে আমি এমএন মানে বলতে পারবো, এখান থেকে আমি এমএন মানে বলতে পারবো প্রজেকশন, প্রজেকশন অফ কার প্রজেকশন? এই অতিভুজটার প্রজেকশন। পিএন কার উপরে? এই যে অ্যাক্সিসটা আছে, মানে 1 নম্বরের উপরে। মানে তুই ভাব, তুই যদি এই ওপর থেকে লাইট মারিস, ইমাজিন করা, যদি ওপর থেকে লাইট মারিস, তাহলে পিএন এর উপরে লাইটটা মারলে এই এমএনটাই তৈরি হবে না? মানে আমি যদি এভাবে ঝুঁকে থাকি, আমার উপরে যদি লাইট মারা হয়, তাহলে আমার পারপেন্ডিকুলার বরাবর যে ছায়াটা আছে ওটাই এমএন না? নাকি বুঝতে পারলি না? এটা বোধহয় মাথার উপর দিয়ে গেল নাকি? তুই যদি এভাবে যদি লাইট মার, এখান থেকে যারা লাইট মারছিস, তাহলে তুই একদম পারপেন্ডিকুলারলি লাইট মারছিস, তাহলে এই পিএন এর যে ছায়াটা পড়বে ওটা এটাই হবে। ওই জন্য এটাকে প্রজেকশন বলা হয়। এবার মানে ব্যাপারটা বুঝতে পারলি কিনা? তুই যদি লাইট মারিস ভাই, তোর এই পিএন এর ছায়াটা, এই এটা তুই যেটাকে পর্দা, তুই যদি এই লাইনটাকে পর্দা ভাবিস, তাহলে পিএন এর ছায়াটা এটাই হবে অলওয়েজ। ওই জন্য এমনটাকে প্রজেকশন বলা হয়। এবার কোশ্চেনটা হচ্ছে, লাখ টাকার কোশ্চেনটা হচ্ছে, প্রজেকশন বের করা হয় কিভাবে? মানে আমি যদি বলি এটা হচ্ছে সাপোজ এক্স অ্যাক্সিস, কথার কথা আমি তোকে বলছি, মানে একটা স্ট্রেট লাইন এল, এটা একটা স্ট্রেট লাইন এবি, তাহলে এবি স্ট্রেট লাইনটার এল এর উপরে প্রজেকশনটা কি? একে। এবি স্ট্রেট লাইনটার এল স্ট্রেট লাইনের উপরে প্রজেকশনটা কি? একে। তাহলে এই একেটা বের করার জন্য কি লাগে? রাফলি লিখে রাখ, প্রজেকশন অফ এবি অন এল। এবি স্ট্রেট লাইনটার এল এর উপরে প্রজেকশন মানে ছায়াটা হচ্ছে একে, এটা হচ্ছে একে। এবারে একেটা বের করার জন্য কি লাগে? একেটা বের করার জন্য আগে বল প্রজেকশনটা কার, জলদি বলবি, কার প্রজেকশন এটা? এল এর প্রজেকশন নাকি এবির প্রজেকশন? একেটা কার প্রজেকশন? এবির প্রজেকশন। তাহলে যার প্রজেকশন হয় তার ডিরেকশন রেশিও লাগে, যার প্রজেকশন বের করতে হয় তার ডাইরেকশন রেশিও লাগে। ঠিক আছে, ওকে। আর আর তাহলে এবির প্রজেকশন যেহেতু, তাহলে এবির ডাইরেকশন রেশিও লাগবে। আর যার ওপরে প্রজেকশন তার ডাইরেকশন কোসাইন লাগে, যার ওপরে প্রজেকশন তার ডাইরেকশন কোসাইন লাগে। এটা আমি সাপোজ A1 B1 C1 বলছি, এটা A1, এটাকে আমি সাপোজ A1 B1 C1 বলছি। আর যার উপরে পজিশন তার ডিরেকশন কোসাইন লাগে। এবার এল স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিওটা যদি A2 B2 C2 হয়, তাহলে বলতো ভাই ডিরেকশন কোসাইনটা কি হবে? এল স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও যদি A2 B2 C2 হয়, কে বলতে পারবে এল স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইনটা কত? জলদি বলো। ডিরেকশন রেশিও যদি A2 B2 C2, তাহলে ডিরেকশনটা A2 বাই রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। সেম ভাবে B2 বাই root over A2 square plus B2 square plus C2 square, comma C2 by root over A2 square plus B2 square plus C2 square হবে না? জলদি বলবি।
এটা আমাদের এল স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন হবে না? ফার্স্ট রেসপন্স করো ভাই, এটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল জলদি ফার্স্ট। তাহলে তাহলে যার প্রজেকশন তার লাগবে ডিরেকশন রেশিও, যার উপরে প্রজেকশন তার লাগবে ডিরেকশন কোসাইন। তাহলে এল স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও আমি জানি, তার আমি ডিরেকশন কোসাইনটা বের করে ফেললাম। তাহলে প্রজেকশনের ফর্মুলা হচ্ছে ডিরেকশন রেশিওর সাথে ডিরেকশন কোসাইনের গুণফল, মানে a1 ইন্টু প্রথম ডিসেসটা কি a2 বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস b1 ইন্টু b2 বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার কমা কমা কেন বলছি প্লাস c1 ইন্টু c2 বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। প্রত্যেকে বলো এটা বুঝতে পারলি কিনা? মানে যার প্রজেকশন তার লাগবে ডিরেকশন রেশিও, যার উপরে প্রজেকশন তার লাগবে ডিরেকশন কোসাইন। তাহলে তুই খালি ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন গুলোকে মাল্টিপ্লাই করে যোগ করবি, রেশিও ইন্টু কোসাইন প্লাস রেশিও ইন্টু কোসাইন প্লাস রেশিও ইন্টু কোসাইন। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? প্রত্যেকে বল এটা বুঝতে পারলি কিনা? তাহলে যার প্রজেকশন তার থাকবে ডিরেকশন রেশিও, যার উপরে প্রজেকশন তার থাকবে ডিরেকশন কোসাইন। এবার তুই মাল্টিপ্লাই করে তুমি যোগ করবি। তাহলে এখানেও সেম জিনিস, এখানে প্রজেকশন অফ পিএন অন ওয়ান। এবার তাহলে কার প্রজেকশন, এখানে এমএন টা কার প্রজেকশন জলদি বলো, এমএন টা এখানে কার প্রজেকশন? ফার্স্ট রেসপন্স করো, এমএন টা কার প্রজেকশন? পিএন এর প্রজেকশন। তাহলে পিএন এর ডিরেকশন রেশিও লাগবে না? পিএন কি করে হয় বাবা, পয়েন্টের পিএন। এবার বল পিএন এর ডিরেকশন রেশিও কি হবে? একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কিভাবে বের করা? একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও কিভাবে বের করা? x dash minus alpha comma y dash minus beta comma z dash minus gamma. ড্যাশ মাইনাস আলফা, ওয়াই ড্যাশ মাইনাস বিটা, বল না জেড ড্যাশ মাইনাস গামা না? এটা আমাদের ডিরেকশন রেশিও না? জলদি বলবি, এটা আমাদের ডিরেকশন রেশিও না? পিএন এর ডিরেকশন হচ্ছে এটা, এক্স ড্যাশ মাইনাস আলফা ওয়াই ড্যাশ মাইনাস বিটা জেড মাইনাস গামা। এবার আর কি লাগবে? কার উপরে প্রজেকশন? এই অ্যাক্সিসটার উপরে প্রজেকশন না? এই যে অ্যাক্সিসটা আছে ওয়ান, তার উপরে প্রজেকশন না? এবার এই অ্যাক্সিসটার ডিআরএসটা কি? এল এম এন। তাহলে ডিরেকশন কোসাইনটা কি হবে? এল বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে না? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো ফার্স্ট, হ্যাঁ কি না জলদি রেসপন্স করো ফার্স্ট। এটা কি প্রত্যেকে বুঝতে পারলি? তাহলে প্রজেকশনটা হচ্ছে পিএন এর, তার আমি ডিরেকশন রেশিও নিয়ে নিয়েছি এক্স মাইনাস এক্স ড্যাশ মাইনাস আলফা ওয়াই ড্যাশ মাইনাস বিটা জেড মাইনাস গামা। আর কার উপরে প্রজেকশন? এই এক নম্বর স্ট্রেট লাইনটার উপরে প্রজেকশন। তাহলে যার উপরে প্রজেকশন তার কি লাগে? তার ডিরেকশন কোসাইন লাগে। তার ডিরেকশন রেশিও অলরেডি আমার কাছে আছে। তাহলে ডিরেকশন কোসাইনটা কি হবে? এল বাই রুট ওভার এটা, এম বাই রুট ওভার এটা, এম বাই রুট ওভার। এবার কি মাল্টিপ্লাই করে যোগ করে দাও, তাহলেই বেরিয়ে গেল এমএনটা। প্রত্যেকে ভাই এটা বুঝতে পারলি কিনা বল, না বুঝতে পারলে কিন্তু মেরে মেরে বোঝাবো। জলদি বল ভাই এটা বুঝতে পারলি কিনা? জলদি বল এটা বুঝতে পারলি কিনা? সবার কাছে ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে ওকে। তাহলে পিএম স্কোয়ারটা কি হবে? পিএম স্কোয়ারটা হচ্ছে পিএন স্কোয়ার, পিএন স্কোয়ার মানে কি? এক্স ড্যাশ মাইনাস আলফা মাইনাস পিএন স্কোয়ার আর এম এন স্কোয়ার। এম এন মানে তো হচ্ছে এটা, তাই তো নাকি? জলদি বল এটা তো ঠিক আছে ওকে। এবার এবার পিএম এর আরেকটা ভ্যালু আছে না? পিএম এর আরেকটা তো ভ্যালু আছে কি? পিএম মানে এই সার্কেলটার
রেডিয়াস না, তাহলে পিএম তো আর, তাহলে দ্যাট ইজ পুরো ইকুয়েশনটা কি হবে? এক্স ড্যাশ মাইনাস আলফা তার হোল স্কোয়ার ওয়াই ড্যাশ মাইনাস বিটা তার হোল স্কোয়ার। বল কি বলছিস? এর ওখানে কি বললি? ওখানে মাঝেরটা এম হবে, এম। আচ্ছা এলিমেন্ট মাইনাস এক্স ড্যাশ মাইনাস আলফা ইন্টু এল ওয়াই ড্যাশ মাইনাস বিটা ইন্টু এম জেড ড্যাশ মাইনাস গামা ইন্টু এন। লিখে রাখবি কিন্তু ভাই এটা, বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। পাশে কি লিখবি? ওয়ার আর ইজ দ্য রেডিয়াস অফ দি গাইডিং কার্ভ। এবার দেখ সুন্দরভাবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে একটা সম্পর্ক চলে এসছে। তাহলে লোকাস অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশটাই সিলিন্ডারের ইকুয়েশন হবে না? লোকাস অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশটাই সিলিন্ডারের ইকুয়েশন হবে না? আমরা ডাইরেক্ট এটাকে ইউজ করব, আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করব। আমাদের যদি অ্যাক্সিসের ইকুয়েশন বলে দেওয়া হয়, আমরা এই ফর্মুলাটা বারবার করে বলছি ডাইরেক্ট ইউজ করবো, কিন্তু এই জায়গাটা প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? নেক্সট দিন আমি রেসপেক্ট অঙ্ক করাবো। আগে বল রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন কিভাবে বের করা হবে সেটা মাথায় ঢুকি কিনা। বোঝা গেছে পুরোপুরি ব্যাপারটা? জলদি বলবে, সবার কাছে ক্লিয়ার? এটা প্রত্যেকে বুঝতে পেরেছিস? হ্যাঁ বল বাবা, শিওর হওয়ার জন্য কি বলবো? বল কি বলছিস? এটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বল কি বলছিস বাবা, বল। কাল আমি জানিয়ে দেবো, বুঝতে পারলি তো? জানিয়ে দেবো আমি, ঠিক আছে? আমি জানিয়ে দেবো, এখন পর্যন্ত শিওরলি বলতে পারছি না। আর পড়ালে সকালবেলায় পড়াবো, বিকেল বেলা পড়িয়ে তোদের মাথা নষ্ট করবো না। পড়ালে সকালেই পড়াবো, ঠিক আছে? হম, দেখছি মানে হয় ফিফথ সেমিস্টার না তো তোরা, বুঝতে পারলি তো? মানে হয় ফিফথ সেম না তো তোরা, তো এদের মধ্যে একজনকে পড়াবো আর কি। তো দেখছি আমি, সেটা দেখছি। আচ্ছা, একটা অঙ্ক করিয়ে দিই আমি। আমি করাচ্ছি হচ্ছে দুই না, চারের আমি দুইটা করাচ্ছি। 4/2 হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি সিলিন্ডার। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি সিলিন্ডার of the cylinder, of the right circular cylinder, of the right circular cylinder whose axis is x by 2, y by 3, z by 6 and radius is 2. রেডিয়াস √5 হবে না স্যার? হ্যাঁ √5 হবে, সিলিন্ডারকে হাফ কেটে বাদ দিয়ে। হ্যাঁ একই হবে, একই হবে, √5 আছে। এবার দেখ কিভাবে হবে জিনিসটা। রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন বের করার জন্য কি লাগে? রাইট সার্কুলার সিলিন্ডার ইকুয়েশন বের করার জন্য এখন ধরে সেখানে কি লাগে? রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন বের করার জন্য সবার প্রথমে সেই সিলিন্ডারের অ্যাক্সিসের ইকুয়েশন লাগবে। সেই সিলিন্ডারের অলরেডি অ্যাক্সিসের ইকুয়েশন এখানে বলে দিয়েছে, এখানে অলরেডি অ্যাক্সিসের ইকুয়েশন বলে দিয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার ইকুয়েশন অফ the axis
is equation of the axis is কি হয়েছে বল x/2 y/3 z/6 এটা 4 নম্বর let x dash y dash z dash be any point on the cylinder. তাহলে এটা যদি এনি পয়েন্ট অফ দি সিলিন্ডার হয় তাহলে এই পয়েন্টটার লোকাসটাই কি হবে সিলিন্ডারের ইকুয়েশন, এই পার্টিকুলার পয়েন্টের লোকাসটাই হচ্ছে কি সিলিন্ডারের ইকুয়েশন। ঠিক আছে, ওকে, ভালো করে বোঝ কিন্তু আমি কি বলার চেষ্টা করছি, এই পয়েন্টটার লোকাসটাই হচ্ছে আমাদের সিলিন্ডারের ইকুয়েশন। এবার খুব ভালো করে বোঝ, খুব ভালো করে শুনবি জিনিসটা। হ্যাঁ, এবার ডাইরেক্ট ইউজ করবো। এখানে অ্যাক্সিসের ইকুয়েশনটা ছিল x মাইনাস আলফা বাই এল ওয়াই মাইনাস বিটা বাই এম জেড মাইনাস গামা বাই এন। আমরা যে ফর্মুলাটা এখানে ইউজ করেছি ওখানে x এর জায়গায় x ড্যাশ y এর জায়গায় y ড্যাশ z এর জায়গায় z ড্যাশ বসে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি প্রথমে কি লিখবো বল, তাহলে এখানে আমাদের ছিল x মাইনাস আলফা y মাইনাস বিটা z মাইনাস গামা, এখানে কি আছে x মাইনাস 0 y মাইনাস 0 z মাইনাস 0। তাহলে এখানে আমরা কিভাবে জলদি বলতে, এখানে আমি নাও x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার প্লাস z ড্যাশ স্কোয়ার লিখতে পারবো না? হ্যাঁ কিনা জলদি বলবি। এই জায়গাটা আমি x ড্যাশ স্কোয়ার y ড্যাশ স্কোয়ার z ড্যাশ স্কোয়ার লিখতে পারবো তো? ফার্স্ট রেসপন্স করো। x ড্যাশ মাইনাস আলফা y ড্যাশ মাইনাস বিটা z ড্যাশ মাইনাস গামার জায়গায় আমি x ড্যাশ স্কোয়ার y ড্যাশ স্কোয়ার z ড্যাশ স্কোয়ার কি লিখতে পারবো? জলদি রেসপন্স করো। এখানে আলফা বিটা গামা তো নেই, এখানে তো নেই অ্যাক্সিসের ইকুয়েশনে আলফা বিটা গামা, 0 0 0 আছে। তাহলে এখানে x ড্যাশ স্কোয়ার y ড্যাশ স্কোয়ার z ড্যাশ স্কোয়ার হলো। ঠিক আছে, ওকে। এবার এলিমেন্টটা কি, এলিমেন্টটা হচ্ছে অ্যাক্সিসের ডিরেকশন রেশিও। তাহলে আমি কি লিখতে হবে বল, মাইনাস মাইনাস, এটা কিন্তু মনে রাখতে হবে, x ড্যাশ মাইনাস আলফার জায়গায় খালি x ড্যাশ আর এর জায়গায় কি, তাহলে 2x ড্যাশ 2x ড্যাশ প্লাস 3y ড্যাশ প্লাস 6z ড্যাশ। ভালো করে শুনবি জিনিসটা, l ইন্টু x ড্যাশ মাইনাস আলফা m ইন্টু y ড্যাশ মাইনাস বিটা n ইন্টু z ড্যাশ মাইনাস গামা বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এর হোল স্কোয়ার। তাই হচ্ছে না নাকি? এইটা x ড্যাশ মাইনাস আলফা ইন্টু l y ড্যাশ মাইনাস বিটা ইন্টু m z ড্যাশ মাইনাস গামা ইন্টু n বাই রুট ওভার দিস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে r স্কোয়ার। আর মানে কি এখানে বল রেডিয়াসটা √5 বলে দিয়েছে, √5 স্কোয়ার। এই প্রত্যেকে মিলিয়ে মিলিয়ে বুঝতে পারলি তো বাবা? আমি এই জন্য বলছি আমি ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করবো। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা এই জায়গাটা প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? আমি খালি এই ফর্মুলাতে আলফা বিটা গামার জায়গাতে 0 0 0 বসবে, আলফা বিটা গামা তো এখানে নেই, তাহলে 0 0 বসে গেল, আর এলিমেন্টের জায়গায় 2 3 6 বসবে, বাস। তাহলে কি পাচ্ছি একবার দেখ, 36 আর 9 45 আর 49, তাহলে এটা হয়ে যাচ্ছে x ড্যাশ স্কোয়ার y ড্যাশ স্কোয়ার z ড্যাশ স্কোয়ার মাইনাস 2x ড্যাশ প্লাস 3y ড্যাশ প্লাস 6z ড্যাশ বাই কত ছিল বাই, এখানে হচ্ছে 49 স্কোয়ার ইকুয়ালস টু 5। তাহলে এখানে হয়ে গেল 49x ড্যাশ স্কোয়ার 49y ড্যাশ স্কোয়ার 49z ড্যাশ স্কোয়ার মাইনাস 2x ড্যাশ প্লাস 3y ড্যাশ প্লাস 6z ড্যাশ হোল স্কোয়ার ইকুয়ালস টু 49 ইন্টু 5 মানে কি রে জলদি বলতো? 245 তো? কত হচ্ছে এবার দেখ, এখানে হচ্ছে 45x স্কোয়ার x ড্যাশ স্কোয়ার 9 বাদ দিয়ে দে, 40y ড্যাশ স্কোয়ার 36 বাদ দিয়ে দে, 13z ড্যাশ স্কোয়ার। এবার চেক করবি, ঠিক আছে, ভুল হতে পারে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে, ঠিক আছে। এবার 2ab 2bc গুলো পড়ে আছে, 12x ড্যাশ y ড্যাশ মাইনাস 24x ড্যাশ z ড্যাশ মাইনাস 36y ড্যাশ z ড্যাশ ইকুয়ালস টু 245। দেখ তুমি ঠিক করলাম কিনা, এবার চেক করে দেখ ভাই ঠিক করে কিনা। এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac হয়েছে। এবার এখানে 4x ড্যাশ স্কোয়ার ছিল, অলরেডি 49x ড্যাশ স্কোয়ার আছে, কেটে গেল তাহলে 45। 9y ড্যাশ স্কোয়ার আছে, অলরেডি 49y ড্যাশ স্কোয়ার আছে, কেটে গেল 40। 49z ড্যাশ স্কোয়ার আছে, কারণ অলরেডি 36z ড্যাশ স্কোয়ার এসছে, তাহলে এখানে 13। ঠিক আছে, ওকে। তাহলে লোকাস অফ হচ্ছে এখানে
এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের ইকুয়েশন। সিম্পলভাবে 1 3 4 4-এর সবকটা করবি, 4-এর 1 2 3 4 5 সবকটা করবি, 1 2 3 4 5 সবকটা করবি 4-এর। পুরো চ্যাপ্টারই কভার হয়ে গেছে। আর খালি আমরা এই চ্যাপ্টারে একটা দুটো অঙ্ক করবো, তাহলেই আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। পুরো এই চ্যাপ্টারে 1 2 আর 11 করলেই আমাদের ফুল চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে পুরো, আর কিচ্ছু বাকি থাকবে না, সব অঙ্কই সেম। তাহলে একদিনে আমাদের চ্যাপ্টারে 90% কভার হয়ে গেল। আর খালি একটা ক্লাস নেবো, ওই ক্লাসে আমি 3টে অঙ্ক করাবো, ব্যাস, আর কিছু লাগবে না। বোঝা গেল কেসটা? কেসটা বোঝা গেল? অঙ্কগুলো প্রত্যেকে বুঝতে পারছিস তো? তাহলেই কিন্তু হবে, ঠিক আছে? বাড়িতে আজকে যে হোমওয়ার্ক গুলো দিলাম অবশ্যই করে নিবি। বাড়িতে কিন্তু আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, সমস্ত হোমওয়ার্ক গুলো করে নিবি, কিন্তু অনেকগুলো কিন্তু হোমওয়ার্ক আছে আজকে, ঠিক আছে? চ্যাপ্টারটা সত্যি ইজি আছে, অনেকগুলো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গুলো কিন্তু অবশ্যই বাড়িতে করে নিবি। চলো আজকে মতো রাখছি না, টাটা, চলো।